এই যে নির্বাচনে দাঁড়ানোর জন্য কি তাহলে আমাদের ব্যবহার করলো, আমাদেরকে যে আন্দোলন করালো, কেন করালো? এখানে শুধু শুধু এতগুলা মানুষের মারা তো দরকার ছিল না। এই যে রাস্তায় এতগুলা লাশ পড়লো, শুধু শুধু হুদাই পড়লো। তো আপনারা নির্বাচন করবেন, আপনারা স্টুডেন্ট, আপনাদের এখনো নির্বাচন দেখলাম যে অমুক সংসদ অমুক আসন থেকে দাঁড়াচ্ছে, ওইটা অমুকজন অমুক আসন থেকে দাঁড়াচ্ছে। এটা কেন? আপনাদের নির্বাচন করার ইচ্ছা ছিল, আপনারা সেটা যদি এত হ্যাডম থাকতো, আপনাদের বুকে যদি সাহস থাকতো, তাহলে আপনারা নিজেরা রাস্তায় নেমে আপনারা নিজেরা এদিকে করতো। স্টুডেন্টদের ব্যবহার করার তো কোনো দরকার ছিল না। এখানে যখন আন্দোলনটা করেছি তখন এই তরুণ প্রজন্ম এবং তাদের সংখ্যা কিন্তু আমাদের জনসংখ্যার প্রায় অর্ধেক, আপনার অর্ধেকের কিছুটা কম হবে আর কি। একইভাবে আপনার আসিফ এবং মাহফুজ সরকারে আছে, তাদের সাথে নতুন দলের সম্পর্ক কি হবে? দ্যাটস এ ভেরি ক্রুশিয়াল কোশ্চেন। নতুন রাজনৈতিক দলের ফান্ডিং কোথা থেকে আসবে, তারা কোথা থেকে টাকা পয়সা পাইতেছে, সেটা তারা ডিক্লেয়ার করতেছে কিনা, এবং তার আয় ব্যয়ের হিসাবে। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, ছাত্রদের নতুন দল নিয়ে মির্জা গালিবের বক্তব্য। মির্জা গালিব ছাত্রদের নতুন দল নিয়ে কি কথা বললেন, চলুন সেই চাঞ্চল্যকর তথ্যগুলো জেনে আসি। এই তরুণ প্রজন্ম এবং তাদের সংখ্যা কিন্তু আমাদের জনসংখ্যার প্রায় অর্ধেক, আপনার অর্ধেকের কিছুটা কম হবে আর কি। একইভাবে আপনার আসিফ এবং মাহফুজ সরকারে আছে, তাদের সাথে নতুন দলের সম্পর্ক কি হবে? দ্যাটস এ ভেরি ক্রুশিয়াল কোশ্চেন। নতুন রাজনৈতিক দলের ফান্ডিং কোথা থেকে আসবে, তারা কোথা থেকে টাকা পয়সা পাইতেছে, সেটা তারা ডিক্লেয়ার করতেছে কিনা, এবং তার আয় ব্যয়ের হিসাবের জায়গাটা আছে কিনা। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, বামপন্থী, কমিউনিস্ট পার্টি, এই যে দলগুলো আছে, এই দলগুলোর মাঝখানে নতুন একটি দল হচ্ছে। হোয়াট উড বি দ্য ডিফারেন্স বিটুইন অল দি পলিটিক্যাল পার্টি অ্যান্ড দ্যাম? আচ্ছা, এই নতুন দল মূলত হচ্ছে আপনার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হচ্ছে। যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, তারপর গণ অভ্যুত্থান থেকে সরকারে গিয়েছেন, এবং বয়সের দিক দিয়ে তরুণ। তো এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণদের একটা রাজনৈতিক আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ হয়েছে, একটা জেনারেশনাল পার্থক্য আছে আগের যে রাজনৈতিক দলগুলো। তো সেই জায়গাটাতে এই তরুণরা, এই তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটা রাজনীতি ডেভেলপ করার জন্য চেষ্টা করতেছে। আমি এটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করি, কারণ গণ অভ্যুত্থানের পরে আমি খুব কনসিস্টেন্টলি দুইটি কথা বলতে চাইছি। একটা হচ্ছে যে এই তরুণ প্রজন্ম এবং তাদের সংখ্যা কিন্তু আমাদের জনসংখ্যার প্রায় অর্ধেক, আপনার অর্ধেকের কিছুটা কম হবে আর কি। তো এদের রাজনৈতিক পার্টিসিপেশন লাগবে। এটা আমরা দুইভাবে নিশ্চিত করতে পারি। একভাবে হলো, যেগুলো আমাদের এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি আছে, তারা তরুণদেরকে আগায় নিয়ে আসবে, যাতে করে তারা তাদের রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনার উপরের দিকে উঠতে পারে। আপনি খেয়াল করে দেখবেন, যেমন গণ অভ্যুত্থানের পরে আপনার বিএনপি নতুন করে বোধহয় 2জন স্থায়ী কমিটির সদস্য বানাইছে। তার মধ্যে একজন হচ্ছে মেজর হাফিজ আহমেদ, ওনার বয়স বোধহয় এখন কত 70 না 80 করে হবে আর কি। তো দ্যাট ওয়াজ এ ব্যাড মুভ। আপনি গণ অভ্যুত্থান, তরুণদের গণ অভ্যুত্থানের পরে যদি একজন বৃদ্ধকে আইনা নতুন করে স্থায়ী কমিটির সদস্য বানান, দ্যাট ডাজ নট অ্যাট্রাক্ট এনিবডি। তো রাজনৈতিক দলগুলোর এই প্র্যাকটিস থেকে বের হওয়া উচিত, তরুণদেরকে জায়গা দেওয়া উচিত। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে তরুণরা মিলে একটা রাজনৈতিক দল করবে, তারা এই গণ অভ্যুত্থানের প্রক্রিয়ার মধ্য দিয়ে আগাবে। তো দ্যাটস ভেরি গুড। শুধু আমাদেরকে একটা জিনিস এখানে দেখতে হবে, যে রাজনীতি তো খুব কঠিন পথ, তো এই পথটা যেন আপনার প্রপার ওয়েতে হয়। যেমন ধরেন যে নাহিদ পদত্যাগ করে আসছে, দ্যাটস এ ভেরি গুড ডিসিশন। কারণ সে যদি সরকারে দেখে, একই সাথে যদি সরকারে থাকে এবং রাজনৈতিক দল করে, তাইলে পরে আপনার সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রশ্ন আসবে। ঠিক একইভাবে আপনার আসিফ এবং মাহফুজ সরকারে আছে, তাদের সাথে নতুন দলের সম্পর্ক কি হবে? দ্যাটস এ ভেরি ক্রুশিয়াল কোশ্চেন। তারা যদি মনে করে যে আমি 6 মাস পরে রাজনৈতিক দলে যারা যোগ দিব, তাহলে তো 6 মাস সে এখানে নিউট্রালি দায়িত্ব পালন করতে পারবে না। তাহলে হয় তাদেরকেও পদত্যাগ করে এই দলে চলে যেতে হবে, অথবা তাদেরকে এখানে থাইকা বলতে হবে যে ওকে, আমি হয়তো এদের সাথে আমার সম্পর্ক আছে, কিন্তু আমি নিউট্রাল থাকবো এবং আমি কখনোই রাজনৈতিক দলে যাব না। সো দ্যাট ফেয়ারনেস ইজ ইম্পর্টেন্ট। আরেকটা ফেয়ারনেস খুব ইম্পর্টেন্ট, সেটা হলো এই নতুন রাজনৈতিক দলের ফান্ডিং কোথা থেকে আসবে, তারা কোথা থেকে টাকা পয়সা পাইতেছে, সেটা তারা ডিক্লেয়ার করতেছে কিনা, এবং তার আয় ব্যয়ের হিসাবের জায়গাটা আছে কিনা। তো এই জিনিসগুলো যদি প্রপার ওয়েতে হয় এবং তরুণদের রাজনৈতিক দল দ্বারাই, আমি মনে করি বিএনপি এবং জামাতের উচিত তাদেরকে ওয়েলকাম করা, কারণ আমাদের গণতান্ত্রিক স্পেসের মধ্যে যে কেউ আসতে পারে। এবং যখন আন্দোলনটা করেছি তখন কিন্তু আমাদেরকে বলা হয় না যে আমরা নতুন দল তৈরি করব, ঠিক আছে? এটা আপনারা জানতেন কিনা? আপনারা প্রেসের লোক, আপনারা জানতেন? আমি আপনাকে কোশ্চেন করলাম, আপনারা জানতেন যে আমাদের নতুন কোনো দল হবে? এটা আমরা জানতাম না। যখন আমরা আন্দোলন করেছি তখন আমার মনে হয়েছে যে আমরা যে আন্দোলনটা করছি এটা হচ্ছে আমাদের আমাদের কিছু কিছু দাবি আছে যেটা আমাদের পূরণ করতে হবে, এই জন্য আমরা আন্দোলন করছি। এই জন্য অধিকাংশ কেউই জানতো না। আমার ছোট 4 বছরের ভাই বোনেরা আন্দোলনে গেছে, ছোট পিচ্চি বাবা মারা গেছে, ঠিক আছে? এরা কি জানতো যে আমাদের নতুন দল হবে? আমরা তো জানতাম না যে আমাদের নতুন দল হবে। এটা যদি তারা আমাদেরকে আগে বলতো যে আমরা আন্দোলনটাকে রাজনৈতিক পর্যায়ে দেখছি, আমরা কখনোই আন্দোলনে যেতাম না। অ্যাটলিস্ট কে যেত কি না যেত, আমি অ্যাটলিস্ট যাইতাম না, ঠিক আছে? যে আমি তো এখানে নিজের ক্ষমতা বাস্তবায়ন করার জন্য আন্দোলনে যাচ্ছি না। আমার দেশের জনগণের মানুষের লাশ পড়ছে, রক্ত ঝরছে, এই জন্য আমি আন্দোলনে গেছি, যেখানে আমার মনে হয়েছে যে দেশের মানুষের পাশে আমার দাঁড়ানোটা উচিত। তো
তো এইখানে যে এই টোটাল বিষয়টাকে যে আমরা টোটাল একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিয়ে রাজনৈতিক পর্যায়ে নিয়ে যাব, এটা তো আমরা কেউ কখনো চিন্তাও করিনি। আমরা জাস্ট ব্যবহার হয়েছি, স্টুডেন্টদের শুধুমাত্র ব্যবহার করা হয়েছে। আমরা যখন আন্দোলন করেছিলাম তখন কি আমরা কে তুমি প্রাইভেট, কে তুমি পাবলিক, এটা আমরা দেখে করেছিলাম? আমরা যখন রাস্তায় একসাথে হেঁটেছি তখন আমরা হাত ধরে একসাথে হেঁটেছি। কে কোন ভার্সিটি এটা কিন্তু আমরা বিচার করে তার সাথে রাস্তায় হাঁটিনি। হ্যাঁ, তোমরা মানে আমরা সংঘবদ্ধভাবে থেকে আমরা আন্দোলনটা বাস্তবায়ন করেছি। এখানে তাহলে কেন পরে এসে বিভক্ত হলে তুমি পাবলিকের স্টুডেন্ট নাকি তুমি প্রাইভেটের স্টুডেন্ট? ঠিক আছে, তো এই যে নিজেদের ভেতরে একটা মারামারি, এটাও কিন্তু ক্ষমতা বাস্তবায়ন করার জন্য এটা হচ্ছে। তোমার কমিটিতে নাম নাই, আমার কমিটিতে নাম নাই, আমি যে এখন মারামারি করব, আমি তাদেরকে নিয়ে নেগেটিভ কথা বলবো কেন? আমি কি যখন আন্দোলন করেছিলাম বা আন্দোলন করে মানে গেছিলাম তখন কি আমি নিজেকে কমিটিতে নাম দিতাম? ছাত্রলীগের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কি থাকলো, তাই না? তারাও একটা সভাপতিভাবে নিজেদেরকে বাস্তবায়ন করার চেষ্টা করতো, সভাপতিভাবে সে বাস্তবায়ন করার চেষ্টা করতো। আমরা এখন নিজেদের নামের আগে একটা সমন্বয় লাগানোর জন্য আমরা এখন মারামারি শুরু করে দিছি, কমিটিতে নাম দেওয়ার জন্য মারামারি শুরু করে দিছি। আমার নাম কমিটিতে নাই মানে আমি এখন মারামারি করবো। ঠিক আছে, তো যখন এই আন্দোলন আমি যারা এই যে এরকম সিন্ডিকেটগুলো করছে, এই যে এইসব মারামারি, এটা কেন হচ্ছে? এই যে একই তো কারণ, তোমরা আমাদেরকে কমিটিতে কেন নিচ্ছ না? ঠিক আছে, তো এই যে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি, এই জিনিসটা টোটালি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে করি তোমরা রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাটলিস্ট করতে এসো না। শিক্ষা প্রতিষ্ঠানটাকে সম্মান করা উচিত। এখানে রাজনীতি কেন করবো? এখানে শিক্ষার জন্য আসছি আমরা। হ্যাঁ, রাজনীতির শিক্ষাটা আমি শেষ করি, আমি আমার একটা ডিগ্রি নেই, দেন আমি রাজনীতি করি। দেশ চালানোটা প্রথমেই এত সোজা জিনিস না। আমাকে দেশ দিলে কি আমি দেশ চালাইতে পারবো? আমি পারবো না কখনোই। এখন যার উপরে দেশটা নির্ভর করবে, দেশ বলতে কি শুধুমাত্র 2 অক্ষরের শব্দ না, কিন্তু এটা কিন্তু অনেক ভারী একটা শব্দ। তো আমরা দেশের মানুষ, দেশ চালাইতে পারবো, ব্যাপারটা আসলে যাত্রার হাতে আমি ক্ষমতা হস্তান্তর করে দিলাম আর দেশ চালাইতে পারবে কি পারবে না এটা বিচার না করে, এটা আসলে বোকামি আমি মনে করি। তো সবথেকে বড় কথা যে যার উপরে দেশের ক্ষমতাটা আমি দিব সে আসলে কতটুকু যোগ্য এটা বিচার করতে হবে। একজন শিক্ষার্থী বলেন, সে কি দেশ চালানোর যোগ্য? আপনার কি মনে হয় যে একটা শিক্ষার্থী, একটা অনার্স পাশ করা একটা ছেলে, মাস্টার্স পাশ করা একটা ছেলে বিনা অভিজ্ঞতায় সে দেশ চালাইতে পারবে? কখনোই পারবে না। সে কয়টা সেক্টর বুঝবে? অর্থনৈতিক, সামাজিক, হয়তোবা সে কিছু কিছু জিনিস বুঝবে, কিন্তু কখনো একটা দেশ চালানো আসলে অনেক বিরাট একটা বিষয় বলে আমি আসলে মনে করি। আর এগুলা দেশ যাত্রার উপরে হস্তান্তর করা উচিত না বলে আমার মনে হয়। হ্যাঁ, এটা আসলে আমি মনে করি যে যারা এটা করছে, যে আমি বললাম না একটু আগে একটা কথা, যে আমি যে আন্দোলন করছি এটা তো রাজনৈতিক পর্যায়ে নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল না। আমার আজকে পা নাই, আমার একটা ছোট ভাইয়ের একটা পা নাই, সে আন্দোলনে গিয়ে গুলি খেয়েছে, তার মাথার ভিতরে এখনো গুলি আছে। তাহলে তোমরা যদি এটা রাজনৈতিক পর্যায়ে নিয়ে গেলে তাহলে এই বাচ্চাগুলোর কি দোষ ছিল? তোমরা তাদেরকে ব্যবহার কেন করলা? আমার কথা হচ্ছে এটা যে রাজনৈতিক পর্যায়ে যাবে, এটা যখন আমি বুঝতে পেরেছি আমি সব জায়গা থেকে পেছায় এসেছি। আমি আমার নিজের ব্যক্তিগত কথা যেখানে বলবো, আপনি কালকে দেখতে পারবেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা পেজ থেকে একটা ছবি প্রকাশ করা হয়েছে যেখানে নারীদের ভূমিকা তুলে ধরা হয়েছে। ওইখানে আমি 3 থেকে 4 জন মেয়েকে চিনি, বাদবাকি আমি কাউকে চিনি না। তাকে আমি তো রাস্তায় থেকে যতদূর ওই 4 তারিখ পর্যন্ত ছিলাম, 5 তারিখেও আমি বাইরে বের হই। তো আমি যখন দেখি যে এই কয়েকদিনে তো আমি এই মুখগুলো কাউকে চিনি না, আমি খুব বড় জোর 3 থেকে 4টা মুখ আমি চিনি যারা আন্দোলনে ছিল। তাহলে এরা কারা? এরা কোথা থেকে আসছে? এই যে এরা কোথা থেকে আসছে? আমি তো এদেরকে রাস্তায় দেখি নাই। তাহলে এরা কীভাবে ক্ষমতা হস্তান্তর করা? এদেরকে কীভাবে কমিটিতে ডাকা হলো? এদের ভূমিকাটা কোথায় ছিল? আমি কোশ্চেন শুনতে চাই, যারা এই যে আন্দোলন মানে কমিটি দিচ্ছে বা যারা এই যে দল গঠন করছে, এরা ভূমিকাটা কোথায় পালন করছে? ঘরের ভিতরে বসে ফেসবুকে যাচ্ছে 2-1টা পোস্ট করছে, দেন শেষ, আমি আন্দোলন করে ফেলছি না। তো ওদের আন্দোলন, যারা এই যে বাংলা মোটরের আন্দোলনটা করবে, আমি মনে করি এদের আন্দোলনটা যথেষ্ট পরিমাণে যৌক্তিকতা আছে, কারণ ওদেরকে ব্যবহার করা হয়েছে। ওদের একটা পা নাই, একটা হাত নাই, এখানে ওদের কি দোষ ছিল? তোমরা একটা মানে সব কিছু একটা রাজনৈতিক পর্যায়ে নিয়ে যাবা, তো সেখানে তো আমাকে তো ব্যবহার করার কোনো দরকার ছিল না, তাই না? ওরা কেন গুলি খেলো? ওরা কেন? তো ওদের আন্দোলন আমি মনে করি যথাযথ যৌক্তিক আছে। আন্দোলন করছে একজনে, আসলে এখন ক্ষমতায় যেতে চাচ্ছে আরেকজনে। হ্যাঁ, এটাই হচ্ছে। আমি মনে করি আপনি যান, আপনি প্রত্যেকটা কমিটি যারা দিচ্ছে নাম ধরে ধরে চেক করেন। অনেকে আছে হচ্ছে আওয়ামী লীগ থেকে চলে গেছে, ঠিক আছে, ওই আওয়ামী লীগের যারা ছিল ওরাও দেখবেন যে কমিটিতে আছে। অধিকাংশ জেলায় এটা হয়েছে, এটা আমি নিজের চোখে দেখা,
ঠিক আছে, বাট যারা আন্দোলন করছে তাদেরকে কোথাও আপনি দেখতে পারবেন না। যারা সামনে থেকে আন্দোলন করছে তাদেরকে আপনি কখনোই এই কমিটিতে বলেন বা ক্ষমতার জন্য বলেন অ্যাটলিস্ট মারামারি খাও খাও করতে দেখবেন না। এটা কি হওয়া উচিত ছিল? আপনি কি ক্ষমতার জন্য আন্দোলন করেছিলেন? আমি তো জানি, আমি যে এই যে কমিটি হবে এটাও আমি চিন্তা করি নাই। আমার বিন্দু পরিমাণ কোনো ইচ্ছা নাই। যদি এরকম ইচ্ছা থাকতো অ্যাটলিস্ট আমার নাম কোথাও না কোথাও আপনারা দেখতে পারতেন। আমি ক্ষমতার জন্য কখনো আন্দোলনে যাইনি, বা আমি যে কিছু একটা করব, আমি আমার ফিউচার ব্রাইট করব, এটা চিন্তা করে আমি অ্যাটলিস্ট আন্দোলন করিনি। এটাই আমি বলতে চাই। যদি এরকম কোনো কিছু থাকতো বা আমার টেন্ডেন্সি এরকম থাকতো, অবশ্যই আমার নামটা আপনারা কোথাও দেখতে পারতেন। আমি যখন থেকে এটা বুঝতে পেরেছি যে না, স্টুডেন্টদের শুধুমাত্র ব্যবহার করা হয়েছে, শুধুমাত্র আমাদের রাজনৈতিক এই যে একটা রাজনৈতিক পর্যায়ে টোটালি ব্যাপারটা চলে গেছে, এরপর থেকে আমাকে কেউ কখনো কোথাও দেখতে পারেনি। আমি জানি, কারণ নামও পাবেন না, কারণ সরকারি বলেন বেসরকারি কোথাও দেখতে পারবেন না। কারণ আমার মনে হয়েছে এটা যৌক্তিকতা নাই, আসলেই নেই। যে ক্ষমতার জন্য তো আমি আন্দোলন করি না, আমি আন্দোলন করেছি একটা দলের বিপক্ষে, অন্যায়ের বিপক্ষে আন্দোলন করেছি। এখানে আমি আন্দোলন করার সময় ক্ষমতা পাবো কি পাবো না, আমার নাম কমিটিতে থাকবে কি থাকবে না, এত কিছু বিচার করে আসলেই আমি আন্দোলন বলে কি আমি বলতে পারি, তাহলে আমি বলতে পারি যে তারা হয়তো বা এই যে নির্বাচনে দাঁড়ানোর জন্য কি তাহলে আমাদের ব্যবহার করলো, আমাদেরকে যে আন্দোলন করালো, কেন করালো? এখানে শুধু এতগুলো মানুষ মারা তো দরকার ছিল না। এই যে রাস্তায় এতগুলা মানে লাশ পড়লো, শুধু হুদাই পড়লো, তো আপনারা নির্বাচন করবেন, আপনারা স্টুডেন্ট, আপনাদের এখনো নির্বাচন দেখলাম যে অমুক সংসদ অমুক আসন থেকে দাঁড়াচ্ছে, ওইটা অমুকজন অমুক আসন থেকে দাঁড়াচ্ছে, এটা কেন? আপনাদের নির্বাচন করার ইচ্ছা ছিল, আপনারা সেটা যদি এত হ্যাডম থাকতো, আপনাদের বুকে যদি সাহস থাকতো, তাহলে আপনারা নিজেরা রাস্তায় নেমে আপনারা নিজেরা এদিকে করতো। স্টুডেন্টদের ব্যবহার করার তো কোনো দরকার ছিল না এখানে। তো আর যারাই যে দলগুলো বেশি লাফালাফি করতেছে, আমি বলবো এরা এই 15 বছর করেছিল, এদের এত দাবি, এত আন্দোলন, আল্লাহ ওই মানে টিএসসি থেকে শুরু করে এই আপনার বাংলাদেশ সচিবালয় প্রেস ক্লাব যাওয়া পর্যন্ত যায় না। প্রত্যেকটা দিন মিনিমাম পক্ষে 10টা আন্দোলন তাদের থাকে, এত দাবি এত কিছু তাদের এই 15 বছর করেছিল। এই 15 বছর তো এত অমুক ভাই তমুক ভাই দেখলাম না, ঠিক আছে? এতদিন কই ছিল এরা? এদের এই যে সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং বলেন, এত দাবি আমি দেখিনি। আমি আমার ছোট থেকে বড় হয়েছে, আমি এত দাবি এত আন্দোলন ওদেরকে করতে দেখিনি। প্রদর্শক শ্রোতা, সাম্প্রতিক সময়ে মির্জা গালিবকে নিয়ে গণ অধিকার পরিষদের একাংশের নেতা, বর্তমানে যিনি আমজনতার পার্টির প্রধান তারেক ভাই, তিনি কিন্তু গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছিলেন। এ বিষয়ে আপনার মন্তব্য থাকলে তাও লিখতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।